ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। আমি কিছুতেই মেনে নেব না। সৌমেন, ডালিয়া, তোমরা কি সব ঘুমিয়ে থাকবে? তাড়াতাড়ি এখানে চলে এসো। কি হয়েছে মামা বাবু, আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন? কি হয়েছে মামা বাবু? মেঘ কি জয়াকে বিয়ে করে বাগার বাড়িতে নিয়ে চলে এসেছে? সেটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মানিক কি সৌমেন, তুমি কাল মানিককে ইঞ্জেকশন দাওনি? না মানে আমি মানিককে ইঞ্জেকশন দেবো বলেই ডোজটা তৈরি করছিলাম, কিন্তু অসাবধানতার বশে ইঞ্জেকশনের সিরিঞ্জটা পড়ে গিয়ে ভেঙে গেল। হ্যাঁ মামা বাবু, ছিল সিরিঞ্জটা শেষ ভ্যাকসিন। হ্যাঁ হ্যাঁ মামা বাবু, হ্যাঁ ওটাই বলছিল কালই শহর থেকে নতুন ইঞ্জেকশনটা নিয়ে আসবে। ড্যাম সৌমেন ড্যাম, তোমাদের এই গাফিলতির জন্য ওই মানিক চাঁদ সুযোগ বুঝে পালিয়ে গিয়ে ওই বসন্ত চ্যাটার্জির বাড়ি চলে গেছে। তারপর আমাদের পরিকল্পনা মাফিক ওই পলাশপুর থেকে বর আর বরযাত্রী কেউ কিন্তু বসন্ত চ্যাটার্জির বাড়ি পৌঁছায়নি। ঠিক সেই সুযোগে আমাদের মেঘ জয়াকে লগ্ন ভ্রষ্টা হাত থেকে বাঁচানোর জন্যে ওকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু আমাদের দেবু সেই প্রস্তাব সরাসরি অগ্রাহ্য করে ওই মানিকের সাথে বিয়ে করার প্রস্তাব দেয়। আর জয়া সেই বিয়ের প্রস্তাব মেনে নিয়ে মানিককে বিয়ে করে বসে। হতে পারে না, শেষ পর্যন্ত মানকে খেপার বউ হয়ে জয়া আসবে এই মুখার্জি বাড়িতে। না 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 না, আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু ডালিয়া, ওই দেবু যে সিদ্ধান্ত নিয়েছে তা তুমি বদলাবে কি করে? আজই আমি ব্যবস্থা করব। সোমেন, তুমি আজই কলকাতা চলে যাও। মেঘ যদি জানতে পারে যে কাল ওকে ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, তাহলে আর রক্ষে থাকবে না। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। ওর থেকে আরো কড়া ডোজের বিষাক্ত ইঞ্জেকশন তুমি নিয়ে আসবে। ওই মানিককে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। মেঘকে আমি সামলে নেব। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি খুব শীঘ্রই আমি ব্যবস্থা করছি। চলি বৌদি। মামা বাবু, আপনার তো অনেক বুদ্ধি, আপনি কিছু একটা উপায় বের করেন মামা বাবু। হ্যাঁ, উপায় তো আমায় একটা বের করতেই হবে। ওই ছোট লোক বসন্ত চ্যাটার্জির বোন জয়া এই মুখার্জি বাড়িতে বিয়ে করে উঠবে, এখানে কর্তৃত্ব ফলাবে, আধিপত্য বিস্তার করবে। তাহলে আমার পরিকল্পনা এই বিশাল সম্পত্তি, না না না, সবার আগে আমি ওই ছোট লোকের মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তা তুমি পারবে না ভাগনা, যতক্ষণ ওই দেবু মুখার্জি ওর সঙ্গে আছে। তুমি এতক্ষণ তাহলে কি করছিলে মেয়ে? হ্যাঁ, তুমি কিছু করতে পারলে না কেন? ওই খেপাটাকে ওই বাড়িতে ঢুকতে দিলে? আমাদের এত যুক্তি, এত পরামর্শ, সব কিছু ফেলিউর হয়ে গেল। কিছুই কাজে এলো না মামা, কিছুই কাজে এলো না। এ বিয়ে আমি কিছুতেই মানতে পারছি না। এটা বিয়ে নয়, এটা খেলা। মামা, আমাদের আগেই ভাবা উচিত ছিল, যেখানে দেবু মুখার্জি আছে সেখানে আমাদের প্ল্যান
কোনোই কাজ করবে না। এই মেয়েটা আপাতত মেনে নেওয়া ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই মামা। তুমি এই কথা বলছো? তুমি কি ভুলে গেলে যে ওই অসভ্য মেয়েটা একদিন তোমার গালে চড় মেরেছিল? ওই অসভ্য মেয়েটা একদিন আমাকে অপমান করেছিল। সেই অসভ্য মেয়েটাকে কখনোই আমি মুখার্জি বাড়ির বউ বলে কিছুতেই মেনে নিতে পারবো না। বৌদি, মেঘ ঠিক লিস্টি করে দিন বড় বৌদিমানি, লিস্টি করে দিন। আমি বাজার থেকে গিয়ে সব মালপত্র নিয়ে আসি। ও সব এক নম্বর মাল কিনতে হবে। এ দেশে বাড়ির বিয়ে নয়, এ হচ্ছে মুখার্জি বাড়ির ছোট ছেলে মানিক বাবুর বিয়ে। লিস্টিটা করে দিন বড় বৌদিমানি। আজ হঠাৎ তুই আমাকে বড় বৌদি বলে ডাকছিস, কি ব্যাপারে বলো? আজ থেকে আর একটা বউ আসছে, তুমি হলে বড় বৌদি, আর যে নতুন আসছে তাকে আমি ছোট বৌদিমণি বলে ডাকবো। চুপ কর আজকাল। মানছে খেপার বউকে বড় বৌদিমণি বলে ছোট বৌদিমণি বলে ডাকতে তোর খুব মজা লাগছে না? তোর বড় বাবুকে গিয়ে বল এই বাড়িতে কোনো বউ ভাত হবে না। বৌভাত হবে না? না, সে কি কথা? বউ ভাত নয়, বেশি দরদ দেখালে তোর সাধ্য করবো রে পাক্কা শয়তান। কিন্তু বড় বাবু যে বললো, কি বললে? রাধুনিকে খবর দিয়ায় ওই বাবা বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাজারটা করে নিয়ে আয়। এই কি কি পদ হবে তাও তো বলে দিয়েছেন। এই পটলের দোরমা, মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, কচি পাটার ঝোল, সন্দেশ, পান্তুয়া, দরবেশ সব কোনে যাত্রীদের পাতে পাতে দেয়া হবে। কোনে যাত্রীর প্রাতে? কোনে যাত্রীর প্রাতে নয় রে রাস্কেল, ওই খাবার আমি কুত্তার পাতে দেব। কি বললেন ছোট বাবু? হ্যাঁ, এই পুকুরে? হ্যাঁ, পুকুরে তো অনেক মাছ আছে। বাট আমি তো জেলাকে বলে দিয়েছি এই পদ্মদিঘি থেকে বড় বড় রুই মাছ ধরতে। তুই এখান থেকে যাবি না আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে? আমি পয়সাটা দিলেই আমি চলে যাব। বলে কি ভুলে গেছে মামা বাবু যে ও বাড়ি চাকর? চাকর চাকরের মতো থাকবে। বৌদিমণি ভুলিনি, ওরা সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সে কোনোদিন ভোলে না যে এই বাড়ির চাকর। এই জয়া দিদি বউ হয়ে এসছে শুনে এই কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম যে যে আমি এ বাড়ির চাকর। বৌদিমণি, আমি এ বড় বাবুর পেয়ারে চাকর? শালা তুই বড় বাবুকে গিয়ে বল জয়া জয়া এই বাড়ির ঝি হতে পারে, হ্যাঁ। কিন্তু বউ নয়। এবার তুমি যেমন এ বাড়িতে বউ হয়ে এসছো, সেরকম জয়া দিদিও এই বাড়িতে বউ হয়ে এসছে। তাকে বউ না বলে ঝি বলে কি মানায় গো বৌদিমণি? ঝি বলে মানায় না গো, ঝি বলে মানায় না। আমার মনে হয় বৌদি আপাতত জয়াকে এই বাড়ির বউ বলে মেনে নিতে হবে। তারপরে পরের চিন্তা আমরা পরেই করে দেখব। মেঘ ঠিকই বলেছে ডালিয়া, আপাতত ওদের মেনে নিতেই হবে। আর যতদিন না এই সমস্ত বিষয় সম্পত্তি আমাদের হাতের মুঠোয় না আসে, ততদিন ওই জয়া আর দেবুর সঙ্গে আমাদের অভিনয় হ্যাঁ মামা, অভিনয়। এই, চুপ 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 চুপ। দেবু বরকনেকে নিয়ে আসছে। তোমাদের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রেখে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। বৌমাকে বরণ করে ঘরে তুলবে না ডালিয়া? দেবু,
তোর এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমার সঙ্গে আলোচনা করার কথা মনে হলো না তোর? মনে হয়েছিল মামা, কিন্তু কালকে তুমি জরুরি কাজে কলকাতায় গিয়েছিলে। আর তাছাড়া একটা অসহায় নারী, তাকে বাঁচাবার কর্তব্য বলে মনে হয়েছে আমার। মামা মামা এসব কথা এখন থাক, ও সব কথা পরে হবে। বৌদি, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি বরণডালাটা সাজিয়ে রেখো। ওকে বলার করতে আমার ভারী বয়ে গেছে। তোমার বৌদি তো সারা জীবন কলেজ, রেস্তোরাঁ, হোটেল এইসব নিয়ে তো কাটিয়ে দিল। দাদা, সংসারের রীতিনীতি রেওয়াজ কি ওর জানা আছে? দাদা, কি বলে? অসহ্য। ডালিয়া, আমি আমার ঘরে চললাম। আর দেবু, তুই আমার সঙ্গে দেখা করার যে তোর সঙ্গে জরুরি কথা আছে, তুইও আমার ঘরে আয়। বাবা বাবু, আপনি একটু দাঁড়ান। এসো ডালিয়া। বৌমা, এরা কেউ তোমাকে বরণ করে ঘরে তুলবে না, কেউ দেবে না উলুধ্বনি, কেউ বাজাবে না মঙ্গল শঙ্খ। ভগবানের অশেষ কৃপায় তুমি আজকে এই বাড়ির বউ হয়েছো। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার সহায় হন। আমি প্রার্থনা করি ভগবানের আশীর্বাদে তুমি যেন শক্তি ধরো, যে শক্তির জোরে তুমি সংসারের অশুভ শক্তিকে দূর করে সংসারের শুভ শক্তির আগমন ঘটাবে। এসো, এসো বৌমা, তোমরা তোমাদের ঘরে এসো। এই ভোলা, বৌমাদের ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখ। এই মেয়েটা, চলো না, দাদা ডাকছে, চলো ঘরে যাই। এই শোন শয়তানি ছোট লোক হাওয়াতে মেয়েটা, মালিকের সাথে তোর বিয়ে হলেও কোনোদিন তুই এই মুখার্জি বাড়ির বউ বলে নিজেকে মনে করবি না। এই বাড়ির বউ নয়, ঝিয়ের মতো থাকবি। চলে এসো, চলে এসো মেয়ে। জানি এই বাড়ির কেউ তোমাকে সম্মান করবে না, কিন্তু এই মেঘ তোমার জন্য অপেক্ষা করে থাকবে। তোমার এই রূপ, এই যৌবনের দাম কোনোদিন দিতে পারবে না। তাই তখন তোমার যা যা প্রয়োজন হবে, তুমি শুধু আমাকে একবার ইশারা করবে, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব। চলি, কাজল গায়ের কাজল নয়না সুন্দরী। ওই চাঞ্চিকাটা তোমাকে কি বলে গেল গো বউ? ওকে বলে দিও ও যেন ওই হোমেন ডাক্তারকে বলে দেয় আমাকে ইঞ্জেকশন না দিতে। ওরা আমাকে ঘরে তালা বন্ধ করে রেখে দেয়, জানো, আমাকে কিচ্ছু খেতে দেয় না। ওই ওই ডাক্তারটা ইঞ্জেকশন দিলে আমার সারা শরীর জ্বালা করে। শত শত কাদরা বিচে সাপ যেন মনে হয় আমাকে কামড়াতে আছে। তুমি আমার না, আমার বড় ভয় করে গো। তুমি নিশ্চিন্তে থাকো, আর তোমাকে কেউ কোনো কষ্ট দিতে পারবে না। আজ থেকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার এবং তোমাকে ভালো করে দেওয়ার সব দায়িত্ব আমার। তুমি আমাকে মানির মতো ছেড়ে চলে যাবে না তো? বলো না বউ, বলো না, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ গো, আমি তোমাকে ছুঁই কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে তুমি যে আমার পতি পরমেশ্বর। তোমাকে পেয়ে যে আমি ধন্যা। বন্ধু আমার আধার রাতে যদি এলে, হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতে ছোঁয়া পেলে
পড়ে না, চোখে পলক পড়ে না, বারেক তোকে দেখলে পরে চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। ওর খুশি করলে আমি পাগল তোর করলে, ওর খুশি করলে আমি পাগল তোর করলে, আমার ঘরে তোর না কিছু মতন করে না, আমার ঘরে তোর না কিছু মতন করে না। তোকে দেখলে পরে চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না, বারেক তোকে দেখলে পরে চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। ওর খুশি করলে আমি পাগল তোর জন্যে, ওর খুশি করলে আমি পাগল তোর জন্যে, আমার ঘরে তোর না কিনে মতন করে না, আমার ঘরে তোর না কিনে মতন করে না। তোকে দেখলে পরে চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না, বারেক তোকে দেখলে পরে চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। বললে রে পুকুরে বললে রে বাহ দিদি, বাহ। এই জন্যই তুই আমায় না ডেকে চলে এলি। এই বেশ করেছি, যা তাড়াতাড়ি পড়তে বস। খচ্চর ছেলে কোথাকার, শুদ্ধ আমার পেছনে লাগবে। দিদি, আমায় কিন্তু গাল দিবি না বলে দিচ্ছি, তাহলে তাহলে আমি আলো নিভিয়ে দেব। খবরদার, খবরদার ঠ্যাংরা, মাস্টারদা আমাদের মাঝে যে আলো জ্বেলে দিয়েছে সেটা নিভিয়ে দিলে যে অন্ধকার হয়ে যাবে। তা কিছুক্ষণ যদি অন্ধকার হয়ে যায় তাতে তো কোনো ক্ষতি নেই। ওই ছোট বাবুর টাকাতে যে মদের বাটিটা বসাচ্ছি ওই আলোতেই তো আবার সব আলো হয়ে যাবে। এইটা কি বলতো? এটা হচ্ছে হস্য আর এটা দীর্ঘ। ঈগল পাখির মতো ডানা, ও বেড়ে যায় ছানা ফরেস্ট মাস্টারের নাইট স্কুল তো দেখছি বেশ ভালোই চলছে। তা তোমরা নাইট স্কুলে বুঝি হাসতে আসো? তোমরা থামলে কেন? হাসো, আরো জোরে জোরে হাসো। কানাইদা, আজ মানুষের মন থেকে না হাসিও চলে গেছে, তাই আমি এদেরকে হাসতেও শেখাই। তুমি আজ পড়তে এলে না কেন কানাইদা? আমার ভাই বংশীও আর আসবে না। এই বংশে চলে আয় আমার সঙ্গে। তুমি যে আসবে না সেটা আমি আগে থেকেই অনুমান করেছি কানাইদা। আর বংশীও কেন পড়বে না কানাইদা? আমিও পড়বো না। এবার মারামারি লেগে যাবে। লাগবেই তো মারামারি। এক পেট খিদে নিয়েই জীবন মূর্তি অভাব নিয়ে কি হবে মাস্টার লেখাপড়া শিখে? চলে আয় বংশী। নেটুর তোরে যখন তোর গাওনা থাকবে তখন গান গাইবি, আর বাকি সময়টা ছোট বাবুর জমিতে কিসের কাটবি? দাদা, তুমিটা খেতে তো পাবি। ছোট বাবুর কথা মতো না চললে আমাদের গায়ে থাকতে দেবে না। ছোট বাবু আমাকে টাকা দেবে ওই মদের ভাটি বসাতে। চলি গো মাস্টার। কথা মতো চললে তিনি আমাকে 5 বিঘে জমি চাষ করতে দেবে, পরে আরো দেবে। খিদের জ্বালায় ছোট্ট ইঁদুর
মাটি কাঁধে করকর, কান পেতে শোনে, চুপ করে বসে শোষণের অজগর। মাস্টার সাহেব, সামনে শ্লোক বলবে মাস্টার। শ্লোক না আমারও জানা আছে। বলে জ্ঞান তো দিচ্ছ, 100টা টাকা দিতে পারো, নাহলে দেবই না, একটু খেয়ে পরে বাঁচি। দাদা মাস্টার, তোমার আর জয় দিদির কথা মতো মদ খাওয়া ছেড়েছে, মদ বেচে ছেড়েছে, কিন্তু কিন্তু তাতে কি লাভ হয়েছে মাস্টার? ঘরে 1 ফোঁটা খাওয়া, 2 দিন হলো কাপড়ে দিয়ে জ্বর আসছে। কেউ কি একটু ওষুধ দিয়েছে মাস্টার? কেউ কি একটু খোঁজ নিয়েছে মাস্টার? আমাদের কথায় রাজি হয়ে যাও কানাইদা, আমরা তোমাকে টাকা দেব, কম্বল দেব। এই নাইট স্কুলে এলে তোমার কি পেট ভরবে না ওষুধ জুটবে? 100 টাকার ওই কম্বলের লোভে ওই ওদের ফাটা পাতে তুমি পা দিও না কানাইদা। তুমি মাস্টার কথা দাদা। শোনো কানাইদা, তুমি মাস্টার দাদা। কথা শোনো। তুমি কারো কথা শুনবে না কানাইদা, তুমি শুধু মেঘের কথা শুনে চলবে। না, কানাইদা। না না মেঘ দাদা না, তোমাকে আরো জমি মাস্টারদের কথা শোনো দাদা। যা তোমার এই ফরেস্ট মাস্টার কোনোদিন দিতে পারবে না। এসো কানাইদা, এসো, টাকা নাও, কম্বল নাও। না না দাদা না, তুমি বই ধরো কানাইদা। বই ধরো দাদা, তুমি বই ধরো কানাইদা। দাদা, বই ধরো তুমি। কম্বল নাও। কানাইদা। মেঘ, মেঘ, না কানাই, বই নয়, এই নাইট স্কুলও নয়। তুমি এই গ্রামে মদের ভাটি বসাও, না। যত টাকা লাগে তোমাকে দেবো। বই ধরো কানাইদা, বই ধরো। দাদা তুমি ওদের কথা শোনো না। কানাইদা। দাদা। বই ধরো, বই ধরো কানাইদা। দাদা তুমি বই ধরো দাদা। বই ধরো। দাদা এই টাকা দিয়ে চাল কিনে অনেক দিন পর পেট ভরে খাবো। আর এই নতুন কম্বল গায়ে এই শীতের রাতে একটু ভালো করে ঘুমাবি চ। এই নাইট স্কুলে আর তোকে আসতে হবে না বংশী। কানাই, তুমি কি আমার শর্তের কথা ভুলে গেলে নাকি? না ছোট বাবু, এই কানাই মুচি যে কথা দিয়েছে তা সে বর্ণে বর্ণে পালন করবে। হ্যাঁ, শোন বংশে, ছোটবাবু আমাকে 10 বিঘে জমি চাষ করতে দেবে বলেছে। সেই জমিতে তুই চাষ করবি, আর বাকি সময় বাবুদের বাড়িতে কিচেন খাটবি। আজ থেকে তোর পেটের দলের খাওয়া বন্ধ। এ তুমি কি বলছো দাদা? কিন্তু কানাইদা, কাঁদছে বংশের জীবন তো। নয় না, আজ থেকে তুই বংশীকে ভুলে যা। দাদা দাদা, তুমি তো একদিন আমার সঙ্গে গয়নার বিয়ে দেবে বলে কথা দিয়েছিলে। হ্যাঁ, তখন দিয়েছিলাম, কিন্তু আজ সে কথা আমি ফিরিয়ে নিচ্ছি। দাদা। আর এও শুনে রাখ, এই গয়নাকে নয়, না। তোকে বিয়ে করতে হবে ওই বাবুদের বাড়ির ঝি অহল্যাকে। না বলো না, বলো না দাদা, ও কথা বলো না, তুমি বলো না দাদা। ওরে রাজার পুত্র, তুই যে আমার শত্রু, বারেক তোকে দেখলে পরে এ চোখে পলক পড়ে না, এ চোখে পলক পড়ে না। বংশী! রূপসী কন্যে আমি পাগল তোর জন্যে, আমার তর তোর নাকিতে নলক
নড়ে না আমার তরে তোর না খেতে নলো নড়ে না এ দেখলে পরে এ চোখে গয়না। পলক পড়ে না গয়না। এ চোখে পলক পড়ে না। গানা সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী। ইস কি যে লেখে না, ঠিক গৌরী কথাটার উপরই এক রাশ কালি ঢেলে দিয়েছে। জয়ন্ত হতভাগাটাকে যত বলি, ওরে ভালো করে লিখবি, আনাড়ি ব্রাহ্মণ নিয়ে কাজ করতে হয়, তাকে কার কথা শোনে? বলো। এক ভদ্রলোক তোমার জন্য পৌরোহিত্য করার জন্য দেখা করতে এসেছে। দেখা হয়েছে তো? হ্যাঁ কি যেন বলছিলে? কোন ভদ্রলোক? আরে আমার ভাই কে তো তোমার সঙ্গে দেখা করার জন্য যে লোকটাকে এনেছিল। ও হ্যাঁ, আমি তো বলে দিয়েছি আমি আর তন্ত্রধারকের কাজ করব না, অন্য পুরোহিত দেখে নিতে। তা কার্তিক এসেছে, তুমি তো কই আমাকে বলনি। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? কাল আমার ভাই এসেছে, তার সঙ্গে দুটো কথা বলার সময় নেই তোমার? তা বলতে পারো জয়ন্তটা কোথায় আছে? কে জানে বাবা, কোন চলে গেছে। আরে তার এখন পাগনা গজিয়েছে, বাড়িতে থাকার মন নেই। শোনো, আমি কিন্তু সেদিন বলে দিয়েছি, তোমরা ধ্বংসগতটি আমাদের সংসার থেকে অন্য ধ্বংস করোনি, হয় একটা রোজগার পাতি খুঁজে নেওয়ার পথ দেখো। তুমি এসব কথা জয়ন্তকে বললে? হ্যাঁ বলেছি তো কি হয়েছে? যাক শোনো না, বলছি কি তুমি তোমার দিকে একটু নজরই দাও না। বলছি কি এবার পুজোতে না আমাদের বাড়ির সবাইকে তত্ত্ব দিতে হবে, আর আমার জন্য একটা ভালো দেখে জামদানির শাড়ি। বাবা আবার বাঁচতে মেখেছো? হ্যাঁ, আমার ভাই নিয়েছে। আরে সে তো তোমার ভাইয়ের মতো বেকার নয়, দোষের মতো খাতা টিকার কাজ করে। জয়া মানিককে তত্ত্ব পাঠাতে হবে, এ ব্যাপারে কি কিছু ভেবেছো? না তবে সারাদিন বসে এই কথাই ভাবছো যে জয়ন্তকে কি করে এ বাড়ি থেকে তাড়ানো যায়, তাই না? তা নয় তো কি বলে, তা নয় তো কি বলে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে তোমার বোন আর ভগ্নিপতির জন্য বেনারসি শাড়ি আর ধুতি তত্ত্ব পাঠাতে হবে। তারপর ভাববে কেন? চুলে বাস তেল মেখেছো, নতুন নতুন শাড়ি পরছো, চাল চলন বদলে গেছে, বলি এসব কিসের জন্য? আর কোথা থেকেই বা আসছে এসব? জয়া শ্বশুর বাড়ি চলে গেছে, এবারে জয়ন্তকে কি করে এ বাড়ি থেকে তাড়ানো যায়, শুধু কি সেই ফন্দি আটছো? বলি এবার কি তোমার বোন আর ওই বেকার ভগ্নিপতিকে এ বাড়িতে নিয়ে এসে রাখবে? রাখবো রাখবো রাখবো, বেশ করবো, রাখবো, হাজার বার রাখবো। তোমার বোন এত বছর আমাদের ঘরে বসে খায়নি, তোমার বাউন্ডুলে ভাইটা বসে বসে খাচ্ছে না? সে তার দাদার খায়। শোনো, আমার বোন ভগ্নিপতি এই বাড়িতে আসবে, থাকবে, খাবে, এটা তার দিদির বাড়ি। লক্ষ্মী ছাড়া পুরুষ কোথাকার। আপনি কি করলেন জামাইবাবু? এতদিন পরে আপনি আমার দিদির গায়ে হাত তুললেন? পুলিশ ডাকো, পুলিশ ডেকে স্ত্রী নির্যাতনের অভিযোগে আমাকে জেলে দাও। আমি আর এ জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না। জমিদার বাড়িতে এক পাগলের সঙ্গে বিয়ে হয়ে অভাগিনী বোনটা তিলে তিলে দগ্ধ হচ্ছে, বেকার ভাইটা বসে বসে খাচ্ছে, বোবা হয়ে বসে আছে পরেশ মাস্টার। আমি তো এসব কাউকে বলতে পারিনি। আমার ঘরেও একটু একটু করে প্রবেশ করছে ওই মেঘা মুকুজ্জের কালো হাত। আমি কাউকে বলতে পারি, কাউকে বলতে পারি। কি হচ্ছে কার্তিক দা? এখানে দাদা কাচ্ছে,
ওখানে বৌদি কাঁদছে। তাহলে তাহলে জয়ের বাড়ি দিয়ে কোনো খারাপ খবর এলো নাকি? তোর তোর মৃত্যুর খবর এসেছে যে রাজন এত লোকের মরণ হয়, তোর কেন হয় না? কেন কেন কেন? ছেড়ে দিন জয়বাবু, ছেড়ে দিন। আপনার কি মাথা খারাপ হলো? মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। যে মাথা এতদিন ধরে এ বাড়ির সব বোঝা বয়ে এসেছে, সে মাথার বোঝা বইতে পারছে না। কার্তিক আর বোঝা বইতে পারছে না। আজ থেকে ধরে না দাদা, আমি মারা গেছি। বললে মরার মতো মররে জানোয়ার। আর একটা কথা মন দিয়ে শুনে রাখ, তুমিও কান খুলে শুনে রাখো সর্বমঙ্গলা। মেঘা মুখুজ্জে যেন এ বাড়িতে আর না আসে। ভুবন ডাঙ্গা থেকে দুর্গা পুজো সেরে এসে বিজয়া দশমীর দিন আমি নিজে যাব ওই মুখার্জি বাড়িতে জয়ার মানিকের পুজোর তত্ত্ব নিয়ে। কথাটা মনে থাকে যেন। বৌদি, দাদার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট মেরে আর কোনোদিন করতে হবে না, ছোট লোক কোথাকার। আজ থেকে বৌদি দাদা বলবে সব তাই তাই আমি করবো। বৌদি, তার মানে তুমি মেঘা মুখার্জির সাথে হাত মেলাবে? হ্যাঁ কার্তিক দা, মেঘাদার সাথে হাত মেলালে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। আমি আমি বেকার জীবন থেকে মুক্তি চাই কার্তিক দা, আমি বেকার জীবন থেকে মুক্তি চাই। তুমি আর একবার ভেবে দেখো, মেঘা মুখার্জির সাথে হাত মেলালে তুমি যত খারাপ কাজ করবে তত তোমার দাদার মাথা নিচু হয়ে যাবে। শুধু টাকার লোভে নিজেকে এভাবে বিক্রি করো না। তুমি আমার সাথে চলো, তোমার একটা খাতা লেখার কাজ দেখে দেবো। তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে। তুমি আমার দিদির কুমদ লোভে একদম মাথা দিও না। কি ভয় হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস কেন? আমি সবসময় ভালোর পক্ষে দিদি, এখনো বলছি। মেঘাবাবুর পাতা ফাতে তুমি পা দিও না। জয়ন্ত দাকে বিপদে টেনে এনো না। আমাকে জ্ঞান দিচ্ছিস কেন? একটু ভালো শাড়ি, একটু ভালো গয়নার জন্য তুমি যে পথে নেমেছো, তাতে তোমার পথে আমার সব ভক্তি শেষ হয়ে গেছে দিদি, সব ভক্তি শেষ হয়ে গেছে। আরে যা যা, চলে যা চলে যা, বইয়ের আচলে তোরা লুকিয়ে থাকতে যা। আরে আর কোনোদিন আমাদের বাড়িতে তুই কোনোদিন আসবি না, আসবি না, আসবি না। আরে কে তো বলে আমার ভাই আছে, এটা আমি কখনো মনেই করবো না। বৌদি, তুমি কি বললে? শোনো শোনো ঠাকুরপো, তোমাকে আর আমার জন্য কোনো কাজ করতে হবে না, তুমি দাদার মতোই চলবে। শোনো, আর এই টাকা কটা তুমি নিয়ে নাও। মেঘা ঠাকুরপো এলে তুমি তার মুখে ছুরি দিয়ে বলবে ও যেন আমার বাড়িতে কোনোদিন কোনোদিন না আসে। বৌদি, আমি এসে গেছি বৌদি। জয়ন্ত, ওই টাকাগুলো তুমি রেখে দাও, আর আরো কিছু আমি দেব। বৌদি, আপনার জন্য আমি একটা জামদানি শাড়ি এনেছিলাম। না না জয়ন্ত, না, তুমি ওকে বলে দাও আমাদের ওনার জন্য ওনার আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আরে বৌদি, লজ্জা করছেন কেন? আরে জয়ন্তর বোন আমাদের বাড়ির বৌদি, সেই হিসাবে আমি তো আপনাদের আপনজন। তাই আপনজন যদি কিছু দেয় তাতে লজ্জার কি আছে বৌদি? নিয়ে নিন, আসুন আসুন বৌদি, নিয়ে নিন। সে তরুণে মানুষ বিক্রি হচ্ছে বড় বাজারে, ও দোকানি নতুন করে দোকান সাজারে, দোকান সাজারে। সে তরুণে মানুষ বিক্রি হচ্ছে বড় বাজারে, ও দোকানি নতুন করে দোকান সাজারে, দোকান সাজারে।
মা, মা দুর্গতি নাশিনী, আমাদের শক্তি দাও মা, যাতে যাতে শুভ শক্তি নিয়ে সংসারে ভালো করে বাঁচতে পারি। শক্তি দাও মা, তুমি আমাকে শক্তি দাও। এই তো তুমি এসেছো, নাও তুমি হাত জোড়ো করে আমার সঙ্গেই বলো। কি বলবো? বলো বলো, চক্রিণী জয়দাত্রী চ, চক্রিণী জয়দাত্রী চ, রণমাত্রা রণপ্রিয়ে, রণমাত্রা রণপ্রিয়ে, দুর্গা জয়ন্তী কালী চ, দুর্গা জয়ন্তী কালী চ, ভদ্রকালী মহোদয়ী, নরসিংহী চ, বারাহী সিদ্ধিদাত্রী মুমুপ্রদা, ভয়ঙ্করী মহারৌদ্রী, মহাভয় বিনাশিনী। এই তো এই তো এই তো এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি। সোনা কাছাকাছি লজ্জা দিই, লজ্জা দিই। এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি। সোনা কাছাকাছি লজ্জা দিই, লজ্জা দিই। বলো না তুমি কি দেখছো ফুলে সজ্জা, বলো না মনে মনে তুমি কি সুখে দেখছো ফুলে সজ্জা। এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি। নিলাম পুষ্প মাধু তোমার চরণ থেকে, মাধু তোমার চরণ থেকে, কুড়িয়ে নিলাম পুষ্প মাধু তোমার চরণ থেকে, মাধু তোমার চরণ থেকে। তোমার আশীর্বাদে যেন মরে সিঁদুর রেখে, মাগো মরে সিঁদুর রেখে। তোমার আশীর্বাদে যেন মরে সিঁদুর রেখে, মাগো মরে সিঁদুর রেখে। তোমার চরণ থেকে, মাগো তোমার চরণ থেকে, তোমার চরণ থেকে। ঝড় ঝড় ঝর্ণা উজ্জ্বল বর্ণা, এই মন মধুর মহানদীতে। ঝড় ঝড় ঝর্ণা উজ্জ্বল বর্ণা, এই মন মধুর মহানদীতে। এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি, এই তো তুমি আর এই তো আমি। মনের মানসি শুনে মাগো দাও গো বরাভর, সবে অতি সাভাসী হয় যেন অক্ষয়, মাগো হয় যেন অক্ষয়। মনের মানসি শুনে মাগো দাও গো বরাভর, সবে অতি
সংকারে অশান্ত অসুরকুল আজ শান্ত হয়ে গেছে বৌমা। চলো দুর্গা মণ্ডপে চলো, বিজয়ার শান্তি জল নেবে না? তুমি তুমি কি গো দাদা, আমাকে ডাকলেন তো? আমি শান্তি জল নেব না? না, তুই ইঞ্জেকশন নিবি। দাদা, দাদা তুমি ওকে বলে দাও আমি ইঞ্জেকশন নেব না। মানে তুমি এই অন্যায়ের প্রতিবাদ করো নিজে। সোমেন, সোমেন, পাগলটাকে তাড়াতাড়ি করাডোসের ইঞ্জেকশনটা দিয়ে দাও। খবরদার, খবরদার সোমেন ডাক্তার, আমার স্বামীর গায়ে একবার হাতটা তুললেই তোমার এই হাত আমি দমড়ে মুচড়ে ভেঙে দেব। তবে রে হারামজাদা, এই রে বাবা, খবরদার বলছে, খবরদার। কি বললি শয়তানি? শরাব জানোয়ার, আর একবার ওই কথাটা উচ্চারণ করলে পুরনো দিনের পুনরাবৃত্তি ঘটে যাবে। তাই নাকি? তবে রে হারামজাদি, এই যে মামা বাবু, আর আপনি আপনি যার সম্পত্তি জবরদখল করে আপনি নিজেকে রাজা বলে মনে করছেন, তার স্ত্রীকে এইভাবে অপমান করতে আপনার একটু বিবেকে বাঁচছে না? মানিক, ওলাকে ডাক, বিজয়া দশমীর বাজনাতে আজকের বাজিয়ে দিক। আমি ডাক্তার বাজিয়ে পুজো চালিয়ে এসেছি। এইবার দক্ষিণে দিয়ে এই ভোলা মুচিকে বিদায় করুন। পুজোর তত্ত্ব এনেছি দেব। লাথি মারি তোর চোখে। আমি তোমার না তত্ত্ব মাথায় করে নিলাম ভাই। দেব। হ্যাঁ, মামা, দাদা, তোমার এই উঁচু মাথা আমি শীঘ্রই মাটিতে মিশিয়ে দেব। কথাটা যেন মনে থাকে বড় বাবু। দেব। কি বললি তুই? তোর এই আদিক্ষেতা বন্ধ করে দেব। আদিক্ষেতা না দেখালে ভাইয়ের বউয়ের সাথে প্রেমের আসর জমাবে কেমন করে? খবরদার দেব। কি তো বলেছে? জালিয়ার গায়ে তুই হাত দিবি না লম্পট। ও তো ঠিকই বলেছে, ওই ছোট লোকের মেয়ে জয়ার উঠতি যৌবন দেখে তুই একেবারে পাগল হয়ে গেছিস। তাই তো ওর সঙ্গে গোপনে প্রেম লীলা করবি বলে ওই মানকের সাথে বিয়ে দিয়ে ঘরে তুলেছিস। ভিখারি শিবে হাত ধরে মাগো চলে গেছে কৈলাসে, চলে গেছে কৈলাসে। ভিখারি শিবে হাত ধরে মাগো চলে গেছে কৈলাসে, চলে গেছে কৈলাসে। বিজয়ার নিশি হয়ে গেছে ভোর,
হয়ে গেছে পূজা শুকাইছে ফুল, শুধু পড়ে আছে ধুনো হয়ে গেছে পূজা শুকাইছে ফুল, শুধু পড়ে আছে ধুনো উড়ে গেছে ধূপ গন্ধতে তার, এখনো বাতাসে ভাসে। উড়ে গেছে ধূপ গন্ধতে তার, এখনো বাতাসে ভাসে। চলে গেছে কৈলাসে, চলে গেছে ভিখারি শিবে হাত ধরে বাঁধো, চলে গেছে কৈলাসে, চলে গেছে কৈলাসে। পৃথিবীরে মাস্টারমশাই একটা একটা করে বইয়ের পাতা ছিঁড়েই চলেছে, মাটিতে লুটোপুটি খাচ্ছে মাস্টারমশাইয়ের শিক্ষে। মাস্টারমশাই যতটুকু শিক্ষা আমাকে শিখিয়েছিলেন সবটুকু ফেরত দিতে পারবেন? পারবেন? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। বাবু 10 বিঘে জমি চাষ করছি বলে ওই শালা বাইন পাড়ার লোকেরা হিংসায় একেবারে ফেটে পড়ছে। হ্যাঁ দাদা, তুই এখানে কি করছিস? মাঠে আল বাঁধতে যেতে হবে না? হ্যাঁ চল। হ্যাঁ চলো চলো। ও মাস্টারমশাই, তাহলে একটু দাঁড়িয়েই যাও, দুটো জ্ঞানের কথা শুনি। দুঃসারা জ্ঞান না হাতি, জ্ঞান দিয়ে খেলে পেট ভরবে? হ্যাঁ পেট ভরবে। এই কানাইদা, মাল আছে নাকি? মাল নগদ পয়সা পাবে? মেঘাদার হাতে অনেক টাকা। শেয়ার বলতে এবং হ্যাঁ বাবা, দাঁড়িয়ে কি ভাবিস? চল জমিতে আল বাঁধতে যেতে হবে। হ্যাঁ চলো চল। চলো। আরে তোমার কিসের খোঁজে এসেছেন? কচি মুরগি না অন্য কিছু? আরে মুরগি খেতে খেতে না মুখে একদম অরুচি লেগে গেছে, তাই আজ যাচ্ছি ওই পদ্মদিঘিতে একটা বড় পাকা রুই ধরতে। তা তুই এখানে কিসের খোঁজে আসছিস? গয়নার খোঁজে? ভুলে যা বংশে, ভুলে যা। গয়নাকে ঘরে তুলবে ওই হিরে, আর তারপর ওর ঘর থেকে ময়না পাখি হয়ে ফটফট ফটফট করে উড়ে উড়ে ওই মেঘা মুখার্জির সোনার খাঁচায় ঢুকবে, বুঝলি? জানো, চল চলো। মাস্টারদা গো, তুমি কি আর একটি কথাও বলবে না?
কি বলবে হ্যাঁ? কার কি বলার আছে? এই গায়ে কি একটা পুরুষ আছে? সবই সব কাপুরুষ। এই হিরে, আমি তোকে বিয়ে করব, তুই রাজি তো? কি বলিস রে গয়না? তোকে পাবার জন্য তো আমি পথে বসে আছি। তোর জন্য আমি গয়না করে রেখেছি ওই মেঘা বাবুর টাকাতে। আর তুই 3 করে বল, মা কালী দিব্যি করে বল, আজ থেকে তুই আমার বউ বউ বউ। আজ আমার কি আনন্দ! সিঁদুর কৌটো তো আমার সঙ্গেই আছে। তোমরা সবাই সাক্ষী রইলে আজ আমি গয়নাকে বিয়ে করলাম। এ তুই কি করলি রে গয়না? এ তুই কি করলি? দেখ আজ আমি কত গয়না পড়েছি, চুড়ি, মাকড়ি, গলার হার। ওটা হাত নয় রে গয়না, ওটা হাত নয়। তুই হেরে গেছিস রে পাগলি, তুই হেরে গেছিস। বাবা, এই হারের কথা শুধু মুখে বললেই নয়, সারা কাজল গায়ে ঢোল পিটিয়ে বলে দাও, বইয়ের কাছে, লোভের কাছে, অর্থের কাছে শিক্ষা হেরে গেছে। মাস্টারদা! বৌদি, বৌদি তাড়াতাড়ি এসো। দেখো তোমার কথা মতো জয়ের আলমারি থেকে সব গয়না নিয়ে চলে এসেছি। শালা বাপের জন্মে এত সোনা কখন দেখিনি। জীবনটাই আমার বদলে যাবে। না না না, এসো না, এসো না, আমি নেব না। এ নেবে ওই বৌদি, আর আমি নেব ওই হীরের বউ গয়নাকে। ও বৌদি, বৌদি, যাই ভাই যাই। আরে তোমার জন্য গোটা কয়েক ফুলকো ফুলকো লুচি ভাজছিলুম, তার সঙ্গে আলু ভাজা, মাছ ভাজা আর আলুর দম। তুমি আমাকে কত ভালোবাসো বৌদি। তোমার জন্য আর কি করতে পারছি বলো তো? ওই মেঘা মুখুজ্জে আমাদের থেকে মুখ তুলে চেয়েছে বলে এটা তোমার জন্য করছি গো। বলছি কি, শোনো না, বলছি ওদিকের খবর কি হয়েছে? হ্যাঁ, জয়ের আলমারি থেকে একটাও সোনা নিয়ে চলে এসেছি। একটাও সোনা নেই জয়ের আলমারি। ঠিক আছে ঠিক আছে, ওই দেখি দেখি দেখি। এই যে দেখো কত গয়না, ও মা, কত গয়না। কত গয়না! হে ভগবান, একদিন তুমি মুখ তুলে চেয়েছো, ঠাকুর মুখ তুলে চেয়েছো। এই শোনো না, কেউ জানতে পারেনি তো? কি আর জানতে পারবে বৌদি? হ্যাঁ, মানিকের অবস্থাতেও এখন ভয়ানক খারাপ। আর দেবুদা তো ঘর থেকে বেরোই না। আর জয়া তো ও বাড়ির দাসী হয়ে গেছে। বাড়িতে শুধু কাজ করছে আর ঠাকুরের ঘরে গিয়ে মাথা ঢুকছে। ঠাকুরপো, তুমি তুমি ততক্ষণ তুমি রান্নাঘরে তাড়াতাড়ি হাত পা ধুতে এসো তো। আরে লুচি, মাছ, মাছ সব যে ঠান্ডা হয়ে গেছে। এসো এসো এসো। বড়া, বড়া দেখে না দাদা চুরি কর। এই ছোট্টা, তুই আমার গয়না চুরি করে এনেছিস? আজ তুই চোর হয়ে গেলি দাদা। নিজের বোনের ঘর থেকে গয়না চুরি করে আনতে তোর এতটুকু বিবেকে বাঁধলো না। তুই এত নিচে নেমে গেছিস। মুখ সামলে কথা বলবি, একদম চিৎকার করবি না। ও, চুরি করে তুই চিৎকার করবি আর আমি চুপ করে থাকবো? ঠাকুরজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের দাদাকে এত বড় অপবাদ দিতে তোমার লজ্জা করছে না? না বৌদি না, তুমি বিশ্বাস করো, তবে বিশ্বাস করো, আমার স্বামী করে পাগল করে দিয়েছে, তবু আমি ভেঙে পড়িনি। ভাসুরের সঙ্গে মিথ্যে কলঙ্ক দিয়েছে, তবু আমি নিরাশ হইনি। আমাকে ছেঁড়া কাপড় পরিয়ে দাসী মিথ্যে করেছে, তাতেও আমি দুঃখ পাইনি। তখন
যখন আমার নিজের দাদা যখন আমার ঘর থেকে গয়না চুরি করে আনলো, আমার সব আশা, আমার সব আদর্শ সবচেয়ে নিমেষের মধ্যে মিথ্যে হয়ে গেছে। কান্নাকাটি করে পাড়ার লোক জড়ো করবি না, আমার একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। ফেরত দে, ফেরত দে দাদা, আমার ঘর থেকে যে গয়নাগুলো চুরি করে এনেছিস সেগুলো ফেরত দে। চলেছি শ্বশুর বাড়ি, মেঘের পালকি ছড়ে, মেঘের পালকি ছড়ে, মেঘের পালকি ছড়ে, চলেছি শ্বশুর বাড়ি, মেঘের পালকি ছড়ে, মেঘের পালকি ছড়ে, মেঘের পালকি ছড়ে। তুই আমার গায়ে হাত তুললি না, অথচ আমি শ্বশুর বাড়ি চলে যাবো বলে তুই একদিন কত কেঁদেছিস। আজ আজ ওই মেঘা মুখোদের সঙ্গে হাত মিলিয়ে তুই তোর সমস্ত শিক্ষা আদর্শ সব কিছু মিশিয়ে দিলি দাদা। আজ আজ আমি তোর কাছে চড়ে না। ঠাকুরজি, নিজের সংসারে সুখ পাওনি বলে তুমি আমার সংসারে আগুন জ্বালাতে এসেছো। তুমি আমার ছোট্টার কথা বলছো বৌদি? একবার তুমি ভেবে রেখেছো এই কথাটা যদি বর্তার কানে যায়, সে যে লজ্জা ডাকবার জায়গা পাবে না, সে যে না না ঠাকুরপো, না, তোমার কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি। ঠাকুরজি শোনো, তোমার দাদা আসার আগে তুমি এখান থেকে মানে বিদায় হও, আমরা তোমার মুখ দেখতে চাই না। বৌদি তুমি চুপ কর হতভাগী, কেন তুই আমার বাড়িতে আগুন জ্বালাতে আসিস? আমাকে আর কত নিচে নামাবি তুই? বর্তা তুমি জানো ছোট্টা আমার গয়না চুরি করেছে। না 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 ঠাকুরজি শোনো না, তোমার মাথা ঠিক নেই, তুমি বাড়ি যাও। বৌদি তুমি বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন তুই আমার বাড়িতে আগুন জ্বালাতে আসবি না। আর যদি কোনোদিন আমাকে বর্তা বলে ডাকি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি আর তোমার বাড়িতে সত্যি তো আমি কোন অধিকারে আসবো, কেন আসবো? তুমি অনেক কষ্ট করে আমার বিয়ে দিয়েছ, অনেক অপমান সহ্য করেছ। আমি তোমাকে কথা দিচ্ছি না, আর কোনোদিন আমি তোমার সংসারে আগুন জ্বালাতে আসবো না, আর কোনোদিন আমি আসবো না, আমি কোনোদিন আসবো না। কি যে পেলাম, যা চেয়েছি তা তো সব হারালাম। কি চেয়েছি কি যে পেলাম, যা চেয়েছি তা তো সব হারালাম। হাসির হাতে হলো জবান, হাসির হাতে হলো জবান। এক রাত শুধু কান্না, মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলো ঠিকানা। শূন্য মেঘে রেখে গেলাম
না আলো চাইব না আলো কে গয়না চুরি করেছে তার কোনো ঠিক নেই, আর আমাকে বলে চোর। বৌদি, আমার লুচি মাছ ভাজা আর বেগুন ভাজা সব দাদাকে খাইয়ে দিও। ঠিক আছে। আমি দেখছি মেঘলা কোথায় আছে। গয়নাগুলো কোথায় সর্বমঙ্গলা? গয়না? হ্যাঁ হ্যাঁ, গয়না, জয়ার গয়না, যেগুলো জয়ন্ত তোমায় সাবধানে রেখে দিতে বলে গেল। মানে সত্যি করে বলছি, বাখালে দেবী বাবা মা আমাদের দেবী করে বলছি গয়না আমার কাছে নেই গো। বলছি কি তুমি রোদে তেতে পুড়ে এসেছো না, এসো 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 জল খাবার খাবে, এসো। কিন্তু আমি জানি মঙ্গলা, ওই গয়নাগুলো তোমার কাপড়ের কোঁচড়ে লুকানো আছে। বলছো তো কোথায় গয়না, কোথায় কোথায়? এগুলো কি মঙ্গলা? ছি, ছি মঙ্গলা, তুমি এত নিচে নেমে যাবে তা আমি ভাবতে পারিনি। ভুল হয়ে গেছে গো বাবা, বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে বেঁচে থেকে লাভ কি সর্বমঙ্গলা? ভালো খাবার, ভালো শাড়ির জন্য আমার ভাইটাকেও তুমি বিপদে নামিয়ে দিলে, জয়ার সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলে। কেন কেন মঙ্গলা, কেন? আজ আমি আমার অভাগীটাকে তিরস্কার করে বের করে দিলাম, শুধু এই তোমারই জন্য। শ্বশুর বাড়ি এসে দেখেছি শুধু অভাব অনটন, একটু ভালো খাবো, ভালো থাকবো, ভালো সাজবো, তাতে যে আমি অন্ধ হয়ে গেছিলাম গো। পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার এখন পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আত্মহত্যা করা ছাড়া কোনো পথ খোলা নেই গো, কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। মঙ্গলা, আজ আমি বড় একা হয়ে গেলাম। পরেশ মাস্টার সারা জীবন আদর্শ ন্যায় বিবেক নিয়ে চলাই বসন্ত চ্যাটার্জির জীবন থেকে আজ তো সব হারিয়ে গেল। একমাত্র ভাই হলো চোর, ব্যভিচার স্ত্রী আজ আত্মহত্যা করে চললো। জামার বোন জয়াটা এক পাগলের সঙ্গে জীবন সংগ্রাম করছে। তবে কি তোমার দেওয়া শিক্ষা ভুল মাস্টার? না বসুদা, শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না। কিন্তু মাস্টার, শুধু আদর্শকে নিয়ে কি বেঁচে থাকা যায়? জীবনের প্রথম পথই হলো যে আদর্শ। কিন্তু এর প্রতিদানে তো শুধু কাঁটা থাকে মাস্টার। সত্যের জন্যে সবকিছু ত্যাগ করতে পারো মাস্টার, কিন্তু কোনো কিছুর জন্যে এই সত্যকে ত্যাগ করা যায় না। তাহলে এখন আমি কি করব? আজ তোমাকে সবার আগে ছুটে যেতে হবে ওই জয়ের কাছে। মাস্টার, তবে তাই হোক মাস্টার, আমি এই গয়নাগুলো নিয়ে ছুটতে ছুটতে গিয়ে জয়ার হাতে দিয়ে বলবো, শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না।
আদর্শ আর সততা জীবনের মূল মন্ত্র। ওরে জয়া জয়া বসন্তটা চুটিয়ে কাঁদতে কাঁদতে এই মুখার্জি বাড়িতে আসবে। তার পাঠশালার বন্ধু ওই দেবু মুখার্জি ঘরের কোণে লজ্জায় মুখ লুকিয়ে আছে। পরেশ মাস্টারের নাইট স্কুল বন্ধ করে দিয়েছি। জয়ন্ত, ওই বসন্ত চাটুর্যের ভাই জয়ন্ত আজকে চোর, আর তার বউ সহধর্মিনী ওই মঙ্গলা বৌদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত। বসন্ত চাটুর্যে তুমি সাপ দেখেছ, এখনই তার বিষ দাঁত। আমি হলাম কাল কেউটে, তুমি আমার লেগে পা দিয়েছ। কামড় তো তোমাকে খেতেই হবে। তোকে নয়, এত কাজ করতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, বুঝলি? আমারও যে খুব কষ্ট হয় ছোট বাবু, তাই না? আমারও যে ভীষণ লাগে। তাই এত কষ্ট হয়? হ্যাঁ গো ছোট বাবু। হ্যাঁ, তো শোন না, হ্যাঁ তুই আজকে রাতে আমার বাগান বাড়িতে চলে আয়। হ্যাঁ, তোকে হিরেকে পাঠিয়েছি কলকাতায় তোর জন্য গয়না আনতে। তুই আমার মতো কথা মতো চললে নয়, তোকে আমি রাজরানী করে রাখবো। তোর সমস্ত দুঃখ আমি একদম দূর করে দেবো। আয়, আয় না আমার কাছে আয়। ছাটা তোর মুখে আমি ছাটা মারিয়ে আসছি না খ্যাপা। ওই টাকা দিয়ে হীরের কাছ থেকে তোকে আমি কিনে নেব রে গয়না। তোকে আমি কিনে নেব। না ছোট বাবু, গয়নাকে আমি বিয়ে করেছি বেচার জন্য নয়। এই গয়নাকে তো টাকা দিয়ে কেনা যায় না। তাই নাকি? আজ আমি বুঝতে পেরেছি, তুমি নিজে ভোগ করবে বলে গয়নাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে, আর আপনার পাটা ফাঁদে পা দিয়ে আমি অনেক ভুল করেছি। কিন্তু কিন্তু আজ আর নয়, আজ থেকে আপনার কাজের জবাব দিয়ে চিরকালের মতো আজ মুখার্জি বাড়ি থেকে চলে যাচ্ছি। আপনার টাকা আপনি ফিরিয়ে নিন, আপনার টাকা আপনি ফিরিয়ে চলে আয় না। আরে দাঁড়া, টানাটানি করছিস কেন? বাবুর পুরস্কারটা বাবুকে ফিরিয়ে দিয়ে যেতে হবে না? এই নাও গো ছোট বাবু তোমার পুরস্কার। হীরের গয়না।
তোকে আমার কামনার আগুনে গলিয়ে একেবারে ধোঁয়া করে এই মেঘের সাথে একাকার করে কি বৌদি, পিছিয়ে যাচ্ছ কেন? সামনে যে গর্ত, সাপে ভীষণ বিষ। কিন্তু বৌদি, তুমি তো পারো এই বিষধর সাপটাকে নিয়ে বেটেনির মতো খেলা করতে। তার আগে যে সাপের বিষ দাঁত ভাঙতে হবে, তাকে ঝাঁপিতে পড়তে হবে। তুমি সেই বেদেনি হয়ে আমাকে তোমার ঝাঁপির মধ্যে নিয়ে নাও। তার সাপের বুঝি মা বোন জ্ঞান নেই? ভাঙলি তো আমার সাপের কাপ প্লেটগুলো ভাঙলি তো। মারো মারো ওকে মারো। ভালো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, তুই জানিস বল কি করেছে? এই বাড়ির গয়না চুরি করে ওই বাপের বাড়িতে পাচার করে দিয়েছে। ভাগ্নে আমার, ওই ভোলা চাকরের মুখে দেখছি এখন বল ফুটেছে। থেকে দাঁড়িয়ে দে। কানাই, কানাই, এই কানাই, ওই ভোলা চাকরের কাছ থেকে চাবির গোছাটা কেড়ে নিয়ে ওকে তাড়াতাড়ি এখনই বাড়ির গেটের বাইরে বের করে দে। কেড়ে নিতে হবে না গো বাবু, কেড়ে নিতে হবে না। আমি নিজে থেকেই কানাইদাকে চাবিটা দিয়ে এ বাড়ি থেকে চলে যাচ্ছি। এ নাও কানাইদা। এই শুয়োরের বাচ্চা, কোথায় যাচ্ছিস? তোকে শান্তি দিতে হবে না, তুই পুলিশের কাছে বলবি যে এই বাড়ির ছোট বউ গয়না চুরি করে ওই বাপের বাড়ির চালান করে দিয়েছে। পুলিশের কাছে আমি সাক্ষী দেবো। আমাদের বাড়ির ছোট বউনি আলমারি থেকে গয়না চুরি করে ওর ভাই বসন্ত বাবুর হাত দিয়ে বাপের বাড়ি পাচার করেছে। জমি চাষ করতে আবার ওই লোকটা মিথ্যে কথা বলছে। তুমি ওকে বলে দাও মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললে না পাপ হয়। পাপ নয় গো ছোট বাবু, পাপ নয়। মিথ্যে কথা বললে টাকা হয়, পয়সা হয়। 5 বিঘের জায়গায় 10 বিঘে জমি হয় গো বাবু। 5 বিঘের মামা বলো ভাগ্নে। জয়া, জয়া, ওই ছোট লোক বসন্ত চ্যাটার্জি আসছে। ওই ঘুঘু আসছে আমার পাতা ফা দিতে। ও আজ আর বাকি তুমি দেখে নিও মামা, আমার পাতা ফাঁদে ও কেমন করে ধরা পড়ে। তুমি একটুখানি সামলে নাও, তারপর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি।
দেখি ভাগ্নে আমার কি চাল দেয় একবারে দেখতে হবে। আরে আসুন আসুন বসন্ত বাবু আসুন। দাদা তুমি এখানে কেন এলে? দাদা তুমি এখান থেকে চলে যাও। দাদা তুমি এখান থেকে চলে যাও, কেন এলে? আমি তোকে ভুল বুঝেছিলাম রে জয়। দাদা জয়ন্ত যে কাজ করতে পারে আমি তা ভাবতে পারিনি। এই দেখ তোর সব গয়না আমি ফেরত এনেছি। তুই তুই আমাকে ক্ষমা কর বোন। আমাকে আমাকে ক্ষমা আমাকে তোমার ক্ষমাই বসন্ত চাটুর্যে, চুরির দায়ে তোমাকে জেলে যেতে হবে। অফিসার, এই দেখুন এই মামাল সমেত আসামি কেমন ধরা পড়ে গেছে। আরে প্রেম ভাগ্নে, এই হলো জমিদার বাড়ির যোগ্য ছেলে। সেবাই একে হাত করা লাগাও। এই মেঘ বাবু, অফিসার আমি তো গয়না চুরি করিনি। আবার মামাল সমেত ধরা পড়ে আবার সবাইকে হচ্ছে। পিঠে দু চার কারণের বাড়ি পড়লে হ্যাঁ সব সত্য কথা বেরিয়ে পড়বে। বাবু, আপনি ভাববেন না এমন ধারায় কেস ফাইল করবো হ্যাঁ। কমপক্ষে 3 বছরের জেল হবে। আরে বাহ বাহ বাহ। আপনি এফআইআরটা সই করে যাবে। আচ্ছা চলি, নমস্কার। বসন্তকে কেন থানায় নিয়ে যাচ্ছে আমি জানতে পারি কি? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে দেবু? তোমার এই প্রাণের বন্ধু গয়না চুরি করে ধরা পড়েছে। এবার তুই বুঝতে পারলি তো কেন এই সব ছোট লোকদের একদম বিশ্বাস করতে নেই। আপনি বিশ্বাস করুন, আমি বলছি আপনাকে, আমি আপনাকে বলছি আমার বড়দা চুরি করেনি। আমার বড়দা চুরি করেনি। চুরি করেছে আমার ছোটদা। চুরি করেছে আমার ছোটদা। ওই মেঘা মুখের কথা উঠেছে। স্যার, আমার কথা বিশ্বাস নয়, ওই আমাদের চাকর কানাইকে আপনি জিজ্ঞেস করে দেখুন, ও নিজের চোখে দেখেছে গয়না চুরি। হ্যাঁ নিজের চোখেই সব দেখেছি। আমি নিজের চোখেই দেখেছি ওই জয় ঠাকুরুন আলমারি থেকে গয়না চুরি করে ওই দাদা বসন্ত না। দিয়ে বাপের বাড়ি পাচার করেছে। হায় ভগবান, বাবুদের বাড়ির চাকরের সাক্ষীতে আজ বসন্ত চ্যাটার্জি চোর দায়ে ধরা পড়েছে। অফিসার, এবার আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ওকে ছেড়ে দিন। দাদা, এই চাকরটাকে নিয়ে চলো, ও সাক্ষ্য নিতে হবে। অফিসার, অফিসার, যার গয়না চুরি গেছে আসল মালিক যে, তার সাক্ষ্য নেবেন না? সে কি? কে সেই আসল মালিক? এবারের আসল মালিক হলো মানিক মুখার্জি, আর আমরা তার সদস্য। মানিক? ও তো পাগল। আপনাদের কথা কিছু গোলমাল আছে মনে হয়। বাবাল সমেত যখন চোর ধরা পড়েছে, তদন্ত না করে তো আমি ছেড়ে দিতে পারি না। দেবনাথ বাবু, আপনি তো জানেন কোন পাগলের সাক্ষ্য আদালত গ্রহণ করে না। ঠিকই তো। চলো সবাই, নিয়ে চলো সিপাই। আপনি দয়া করে আমার দাদাকে এই কলঙ্কের হাত থেকে আপনি বাঁচান।
ঠাকুরজি, মা বাবু ঠাকুর, আমি সবার সামনে আলোচনা করতে দয়া করে আমার দাদাকে বাঁচিয়ে দিন। ছেড়ে দেবে। ছেড়ে দেবে নাকি? ওমা, তুমি শান্ত হও। আমি যে কোনো মূল্যে তোমার ভাইকে আমি মুক্ত করবই। দাদা শুনিয়ে দে আমার হারিয়ে যাওয়া বছরগুলো। মানকায় কে আছিস? ওই দাদাকে খবর দে। এখনই ওকে দিতে হবে। ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া বছরগুলো। মামা তুমি চিন্তা করো না, আমি মনকে একদম কোলাট ওজন ইনজেকশন দিয়ে দেবো। শিগগিরই তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, সৌমেন ডাক্তার। পশু ডাক্তারের কর্তব্য দায়িত্ব ভুলে গিয়ে তুমি একজন মানুষকে সুস্থ করার পরিবর্তে দিনের পর দিন তুমি বিষ ইনজেকশন দিয়ে গেছো। আজ তোমার এই অপরাধের শাস্তি পেতেই হবে। কি যন্ত্রণা! চারিদিকে কামড়া ঢুকিয়ে দিয়ে যাচ্ছে আমার দিকে। অসহ্য জ্বালা! এমন যন্ত্রণা আমি অনেক সহ্য করেছি। আজ আজ তার প্রতিশোধ নিলাম। তোমার আমি দেখতে পাচ্ছি না কেন এই জ্বালা যন্ত্রণা? আমি আমি মানিক বাবু তোমাকে দিয়েছি। এই ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে আজ মা মঙ্গলচণ্ডী আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, কিন্তু কিন্তু আমার বড়দাকে আমি কেমন করে বাঁচাবো? আমি কেমন করে বাঁচাবো? তুমি চিন্তা করো না জয়া। আমি- আমি আমি ওই থানার বড়বাবুকে বলে আমি বড়দাকে ছাড়িয়ে এনেছি। ওমা, শোনো, অনেক কষ্ট করে আমি এই বাড়ির দলিলটা সংগ্রহ করেছি। দাদা, আর এই দলিল মোতাবেক এই সমস্ত সম্পত্তির, জমিদারির সমস্ত সম্পত্তির মালিক কিন্তু এই মানিক। আজ এই দলিল আমি তোমাদের হাতে সমর্পণ করলাম এবং আমার শেষ কর্তব্য পালন করলাম। তোমার এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো কি জানি না দাদা। আর বৌমা, এই নাও চাবির গোছা। কিন্তু এই চাবি নিয়ে আমি কি করবো দাদা? এর মধ্যে ছোট চাবিটা আছে, এই ছোট চাবিটা হলো আমাদের বসার ঘরের আলমারির চাবি, যার মধ্যে আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুকটা আছে। আর এই বন্দুক দিয়ে আমার পূর্বপুরুষরা হিংস্র জীবজন্তু শিকার করতো। কিন্তু বন্দুক দিয়ে কি করবো দাদা? ওমা, এখন সময় খুব খারাপ। এখন মানুষরূপী জানোয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর ওই সমস্ত ওষুধদের বধ করতে, ওই বন্দুক ব্যবহার করতে জন্য তোমার হাত না কাঁপে বৌমা, হাত যেন না কাঁপে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। আজ থেকে জয়ার নতুন করে পথ চলা শুরু। আপনি আমাদের আশীর্বাদ করুন দাদা, আপনি আমাদের দুজনকে আশীর্বাদ করুন। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ আশা, এক আনন্দ আশা। বল 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 কানাই, বল সোমেনকে কোথায় রেখে এসেছিস? সে এখন কেমন আছে? ডাক্তারটাকে আমার ঘরে রেখে এসেছি বৌদিমণি। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, মাঝে মাঝে ভুল ভাল বকছে, আর ডালিয়া বৌদি বলে চিৎকার করছে। এখন যে আমি কি করি? এই গ্রামে তো কোনো ভালো ডাক্তারও পাওয়া যায় না।
গঞ্জের বাদল ডাক্তার আছে, খুব ভালো নামকরা ডাক্তার। আচ্ছা ঠিক আছে তুই যা, তাকে ডেকে নিয়ে আয়। যত টাকা লাগে আমি দেবো। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। যাচ্ছি বৌদিমণি, আমি যাবো আর আসবো। তবে একটা কথা ছিল বৌদিমণি। কি কথা? আপনাদের তো সব কথাই শুনে চলি, তাই বলছিলাম কি ছোটবাবুকে বলে আর কয়েক বিঘা জমি যদি আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি, এখন যা তো। ঠিক আছে বৌদিমণি, আমি যাবো আর আসবো। ঠিক আছে, এই জানোয়ার দেবুকে আমি কিছুতেই ছাড়বো না। শয়তান মানিক সোমেনকে বিষ ইঞ্জেকশন দিয়ে তাকে অসুস্থ করে তুলেছে। ওদের কাউকে আমি ছাড়বো না। সোমেনকে আগে সুস্থ করে তুলি, তারপর দেখব এই ডালিয়া মুখার্জির খেল। ওদের কাউকে আমি ছাড়বো না। তুমি আর কিচ্ছুটি করতে পারবে না। তোমার পাশে এখন আর কেউ নেই। কেউ নেই মানে? তোমার পাশে তোমার স্বামী নেই, আর তোমার প্রাণের বন্ধু বিছানা সজ্জা হয়ে পড়ে আছে কানাইদার বাড়িতে। তুমি কি করে জানলে কানাইদার বাড়িতে আছে? তুমি কি করে জানলে? ধর্মের কল যে বাতাসে নড়ে বড় গিন্নি, কানাইদা তোমার গুণ গাইলেও নুনটা কিন্তু এই বাড়িরই খেয়েছে। কি বললি? মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। খবরদার বলছি, দেবতার মতো স্বামী পেয়েও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে মত্ত হয়েছ। চরিত্রহীনা কোথাকার। সে আর চরিত্রহীনা ছাড়া আর কি হতে পারে? তাই তোমার এই হাতটা একটু ভাবনা চিন্তা করে তুলবে, নাহলে এটাকে দমড়ে মুচড়ে আমি ভেঙে দেবো। তুমি ছুটে এসো, দেখো জয় আমার হাতটা ভেঙে দিল। কি হয়েছে বৌমা, চিৎকার করছো কেন? জয়কে আমি কয়েকটা ভালো কথা বলতে গেলাম, ও আমার হাতটা দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দিল। কি যন্ত্রণা! এই যে ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস, তুই কিনা এই ডালিয়ার গায়ে হাত তুলিস? মেঘকে বলে তোর ওই হাতটা আমি। এই যে বুড়ো ভাম, একদম বেশি গরম দেখাবেন না। হ্যাঁ, ভালো করে একটা কথা শুনে রাখো। জুয়া খেলে, রেস খেলে কলকাতা নিজের ব্যবসাটাকে নষ্ট করে দিয়ে এসে এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। আর লজ্জা করে না? লজ্জা? সে কি? আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে লজ্জার কথা বলছেন? তোর বাড়ি মানেটা কি? হ্যাঁ, তোর বাড়ি মানেটা কি? মানেটা খুব সহজ দিদি, খুব সহজ। এই বাড়ির আসল দলিল দাদা আমাদের হাতে তুলে দিয়েছেন, আর সেই দলিল মোতাবেক এই সমস্ত সম্পত্তির মালিক হলেন আমার স্বামী। দলিল তুলে দিয়েছে? ওই শয়তানটা আমার এত বড় সর্বনাশ করলো। না, কিছুতেই হতে পারে না। অনেক কিছু হতে পারে মামা। ভাগ্নে, বসন্ত দাকে আমি থানা থেকে ছাড়িয়ে আনতে গেছি, আর সেই সুযোগে তোমরা আমার স্ত্রীর উপর জুলুম করছো। মানিক, তোমাদের মেরে পিঠের চামড়া তুলে নেব। মানিক? হ্যাঁ, আমি মানিক চাঁদ মুখার্জি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে তোমরা আমার ওপর অনেক অন্যায় অত্যাচার করেছো, আর আজকে তার বিচার হবে। আর এই বিচারে ঠিক হয়েছে কি ঠিক হয়েছে? তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবার আজই। বাবা মানিক চাঁদ, ভাগ্নে আমার, তুমি আমাদের তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়? খাবই বা কি? কেন? রাস্তায় ভিক্ষে করে খাবেন? বৌমা, হ্যাঁ, আর এই যে বড় গিন্নি, তোমাকে আমি দয়া করে রাখতেই পারতাম ওই যে এ বাড়ির দাসী হিসেবে। তবে তোমার মতো চরিত্রহীনা মহিলাকে আমার সংসারে রাখলে আমার সংসারের চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। শোনো মামা, তুমি যদি একান্তই থাকতে চাও তাহলে তোমার ওই জমিদারি পোশাকটা খুলে ফেলে রেখে দিয়ে তুমি আমার জায়গা জমির দেখাশোনা করবে, আর তার জন্য মাসে মাসে মাইনে আর দুবেলা খাবার পাবে। আরে দাঁড়াও, আরো একটা বিচার দেখে যাও। ভোলাদা, কানাইদা,
ছোট বৌদি বলুন। শোনো ভোলাদা, আজকে থেকে ভিতর বাড়ি আর বাইরের বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমি তোমার উপর দিলাম। কানাইদা, ভোলাদার হাতে চাবির গোছা তুলে দিয়ে এখান থেকে বিদায় হও। আমি যে মরে যাবো মানিক বাবু, লোভের বসে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মানিক বাবু। মানিক বাবু, আমার বয়স হয়েছে, এই বাড়ির এত জঞ্জাল সাফ করা আমার আমার একার পক্ষে সম্ভব নয় গো। ঠিক আছে, তাহলে তুমি আমার কথা শুনবে না। ঠিক আছে, আজকে এই কানাইদাকে আমি তোমার উপরে বহাল করলাম। কানাইদাকে নিয়ে শুনি সমস্ত বাড়ির কাজকর্মের দেখাশোনা করবে, মনে থাকবে। আপনি আপনি ভগবান মানিক বাবু, আপনি সত্যিকারের ভগবান। আরে ঠিক আছে কানাইদা, এই বাবু যখন বলে দিয়েছে কোনো চিন্তা নেই। চলো দুজনে মিলে একবার পুরো হারে ভেলকি দেখিয়ে ছাড়ি। চলো বলো কানাইদা, কানাইদা তুমি আমাদের সাথে বেঈমানি করলে কানাইদা। লোক দেখিয়ে মানুষের মনুষ্যত্বটাকে চিরদিন ঢেকে রাখা যায় না বড় গিন্নি। শিক্ষার আদর্শের আলোয় তার সত্যির পথটাই বেছে নেয়। তোমরা কি ভেবেছিলে যে টাকা দিয়ে জমির লোক দেখিয়ে চিরকাল মানুষগুলোকে পায়ের তলায় রেখে দেবে? তাহলে যে পরেশ মাস্টারের শিক্ষাটাই ভুল হয়ে যাবে। পরেশ মাস্টারের দেয়া শিক্ষা কখনো ভুল হতে পারে না বৌমা। দাদা, তাই তো তোমার ভাই সে অন্যায় স্বীকার করেছে এবং তার ছাড়াতে পেয়েছে থানা থেকে। আমার দাদা ছাড়া পেয়েছে। হ্যাঁ ছাড়া পেয়েছে। কিন্তু আমার ছোট্ট কানাইদার সাক্ষী আর জয়ন্তর জবানবন্দিতে অফিসার তোমার ছোটটাকে বেকসুর খালাস করে দিয়েছে। মানে যারা অন্ধকার থেকে আলোর দিকে এলো তারা তো ভালোই হলো, কিন্তু যারা আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাদের কি ফেরানো যায় না? আমরা ডালিয়া, আমি আজকে একটা চরম সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবন থেকে তোমাকে চিরদিনের মতো বিদায় দিলাম। আর মামা, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো মামা যেন কারো ঘরে না জন্মায়। মানে তোমাদের বাকি কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি কলকাতায় ফিরে যাব। সেখানে আমার অনেক কাজ পড়ে আছে। এসো এসো আমার সাথে। মামা বাবু, কিছু একটা উপায় বের করুন যাতে দেবু আর মাথা তুলে না দাঁড়াতে পারে। হ্যাঁ, উপায় তো আমাকে একটা বের করতেই হবে। এই বিশাল সম্পত্তি, ওই সিন্ধুকের চাবি পুনরুদ্ধার করতে না পারলে ওই ভাগ্নে মেঘের কাছে যে আমি ছোট হয়ে যাব। তুমি এক কাজ করো, ওই সৌমেনকে যে কোনো মূল্যে ওকে উদ্ধার করে নিয়ে এসো। তারপর সন্ধ্যাবেলায় মেঘকে নিয়ে তুমি ওই বাগান বাড়িতে চলে যাবে আর কটাইকে তুমি খবর দেবে, মনে থাকে যেন। আর শোনো, ওই দেবুকে রেপ কেসে চড়িয়ে দিতে হবে, আর তার জন্যে পটাই তোমাকে সাহায্য করবে। মনে থাকে যেন, পটাই হবে আমাদের শেষ দুর্গেশটা। মুখুজ্জে বাড়ি থেকে আমাদের নাকি বিদায় নিতে হবে। বৌদিকে ত্যাগ করে ওই দেবু মুখার্জি এই কাজল গায়ের দেবতা হয়ে উঠেছে। আরে মানকে এই কাজল গায়ের জমিদার। আর সৌমেন বিষ ইঞ্জেকশন নিয়ে কোথায় যে পড়ে আছে আমি এখনো খবর পাইনি। বৌদিকে ওরা এ বাড়ির ঝি করে রাখছে, মামাকে ওরা চাষি করে মাঠে চাষ করাতে যাচ্ছে।
না না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আমার আর মামার সমস্ত চাল বানচাল হয়ে গেছে। ধীরে আমার সাথে বেইমানি করে পালিয়ে গেছে। ওরা চেনে না এই অসুর মেঘনাথ মুখার্জি। এই স্বর্গরাজ্য ছাড়ার আগে আমি শেষ কামড় দিয়ে তবেই ছাড়ব ওই গয়নাকে চুলের মুঠি। বটাই তো তুলে আনতে গেছে গয়নাকে, আর মামার পাতা ফাঁদে পা দিতেই হবে ওই জয়াকে। তারপর এক হাতে গয়না, এক হাতে জয়া গয়না। রাতে দ্বিতীয় প্রহর মুখার্জি বাবুর বাগান বাড়ি। গয়না জয়া একটা শিকারি নেকড়ে চিবিয়ে খাচ্ছে। জয়া গয়না দাঁড়া, ওইটাকে খাই। আমি জয়া কাক মুখুজ্জে বাড়িদের বাগান, ক্ষুধার্ত যৌবন, রক্তের ছোটাছুটি, প্রতিশোধ। জয়া এই তো, হ্যাঁ। আমি তোমার বৌদি। আমার ভুল হয়ে গেছে বৌদি। একটু ভেবে কাজ করো মেঘ। যত কম ভুল করবে ততই ভালো, নালে মামা বাবুর শেষ পাতায় ফাঁদ থেকে আমাদের জিততেই হবে। নইলে কাল সকালে এই মুখার্জি বাড়ির বিলাস সারাম থেকে আমাদের চলে যেতে হবে। শকুনি মামার পাশার কেউ পার পাবে না। জয়াকে এই ফাঁদে পা দিতেই হবে। শোনো মেঘ, আমি তোমার দাদার মানি ব্যাগ আর রুমালটা নিয়ে এসেছি। মানি ব্যাগ? রুমালে একটু মদ ঢেলে নেবে, তারপর গয়নাকে খুন করে ওর বডির পাশে এই মানি ব্যাগ আর রুমালটা রেখে দেবে। পুলিশের কাছে এটাই প্রমাণ হবে যে দেবু টাকার লোভ দেখিয়ে গয়নাকে এই বাগান বাড়িতে তুলে নিয়ে আসে জোর করে। তারপর তাকে রেপ করে, তারপর গলা টিপে তাকে খুন করে। আর এই রুমালে মদের গন্ধ এটাই প্রমাণ করবে যে দেবু একটা পাড় মাতালো ছিল। আর জয়া এক রাত্রে দুজন খেয়ে খুন করতে হবে। হ্যাঁ, গয়না মরে গেলে ওই গায়েন পাড়া মুচি পাড়া একেবারে খেপে ওই মুখার্জি বাড়িতে চড়াও হবে। আর জয়া মরে গেলে না, আমাদের এই মানিক একেবারে বদ্ধ পাগল হয়ে যাবে। দেবু যাবে জেলে। এক রাত্রে একটা পাখি নয়, অনেক পাখি মরবে। সব বাধা এক করে কেটে যাবে। তারপর ওই দানপত্র দলিলে জাল করে আমি তোর নামে লিখে দেব মেঘ। মামা শুধু এই শেষ যুদ্ধটা জিতে মামা। হ্যাঁ, আমি মামা ওই রামায়ণের কাল নেমি আর মহাভারতের শকুনি মামার পাঞ্চিং করা এই কলি যুগের অনিল চ্যাটার্জি। এই
আনন্দ ভরে নেব মেঘ, আনন্দ ভরে নেব। দাদা রুমাল, মানি ব্যাগ, দাদা রুমালে একটু মদ ঢেলে দিই। এর থেকে প্রমাণ হবে দাদা শুধু চরিত্রহীনই নয়, একটা মাতালও ছিল। ওই তো জয়ার মানিক এই দিকেই আসছে। হ্যাঁ, মামার পাতা ফাঁদে ওদেরকে পা দিতেই হবে। আর আমি একটুখানি ওই গাছের আড়ালে লুকিয়ে থাকি, তারপর দেখি ওরা কি করে। এই জ্যোৎস্না রাত, নদীর ধার, কেয়া ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। মাথার উপর শুক্লা পঞ্চমীর চাঁদের স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজ আমরা দুজনে হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোকে আবার নতুন করে গড়ে নিব। হ্যাঁ জয়া, আজ এই রাতে শুধু আমি তোমাকে আরো কাছে করে পেতে চাই। ওই দেখো, কৃষ্ণচূড়া গাছের উপর দিয়ে ভেসে যাচ্ছে উদাস মেঘের সারি। ওরা মেঘদূত, কোন বিরোহী বুকের ব্যথা বয়ে নিয়ে চলেছে ওই উজ্জয়িনীর রেবা নদীর তীরে। কি হলো, তুমি আমার দিকে অমন করে কি চেয়ে দেখছো? কি দেখছি? হ্যাঁ বলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি গাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি গাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। বুঝি মনে মনে হয়ে গেল মিল। মানিক আর জয়া হাত ধরাধরি করে চলে গেল। আজ হবে ওদের মিলন বাসর। না না, তার আগেই আমি ওদের স্বপ্নটাকে কেটে একদম কুচি কুচি করে দেব। ওদের স্বপ্নটাকে আমি কেটে কেটে একদম কুচি কুচি করে দেব। আরে, গয়না নাকি? তোর মুখটা বাঁধা আছে বলে বুলি বলতে পারছিস না বুঝি? আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি খুলে দিচ্ছি। বুলি শুনবি? তবে শোন, এই, তোর কি মা বোন জ্ঞান নেই রে জানোয়ার? গয়না! জয়ার মন্ত্র শিষ্য গয়না ময়না পাখির মতো বুলি বলছে, কাল নাগিনীর মতো ফনা তুলছে। আমিও বেদে আমার
আমারও জানা আছে কেমন করে বিষ দাঁত ভাঙতে হয়। তুই আমার অনেক সর্বনাশ করেছিস, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছিস, আমার 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 শিক্ষা, আমার সমস্ত কিছুকে তুই কেড়ে নিয়েছিস। আর কি নিবি বল, বল আর কি নিবি? এই শরীরটা নে নে রে জানোয়ার, তবে তুই জেনে রাখিস এর বিনিময়ে আমি তোর প্রাণটা নিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? গয়না! গয়না! বউ! কিন্তু কই এখানে তো নেই। কিন্তু ট্যাংরা যে বললে মুখ বেঁধে গয়নাকে এখানে রেখে দিয়েছে। গয়না বউ! ওই তো এই তো আমার গয়নার হার। গয়না! গয়না! আর করবি এরকম কাজ, তোকে আমি চাবুক বাঁধতে পারতে না, একেবারে শেষ করে দেব। কোনোদিন কোনো মেয়ের দিকে তোর ওই লালসার হাত বাড়াবি? আর কোনোদিন তুই কোনো মেয়ের দিকে লালসার হাত বাড়াবি? আজ আজ তোর পিঠের চামড়া আমি তুলেই তবে ছাড়বো। তোর জন্য এই মুখার্জি বাড়ির গৌরব আজ নষ্ট হতে চলেছে। বল, বল। মানিক গয়না কোথায়? গয়না গয়না কোথায়? গয়না আমার কাছে দাদা, জানোয়ারটা গয়নার কোনো ক্ষতি করবার আগে আমি ওকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর মেয়েকে আমি চাবুক মারতে মারতে আধমরা করে দিয়েছি। দেখো হয়তো মরেই গেছে। মানিক, তুমি আইন কেন নিজের হাতে তুলে নিলে? ও যদি মারা যায়? পুলিশের কাছে আমি বলবো আমি এই দুজনকে পিটিয়ে মেরেছি, যা শাস্তি হয় আমাকে দিন। কিন্তু মানিক আমার গয়না কোথায়? এই তো আমি এখানে। অফিসার, আসামি পড়ে রয়েছে। আপনার আসামি ওখানে পড়ে আছে। দেখি তো মেরে ফেলেছো কিনা। হাবিলদার দেখো তো। সেবাই ওকে হাত করে লাগিয়ে হাত পাতে আমরা অপরাধীর কঠিন শাস্তি চাই। শাস্তি চাই, আমরা সবাই অপরাধীর কঠিন শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই। দেববাবু, হ্যাঁ। আপনি একবার থানায় আসবেন। আচ্ছা আর ডায়েরি আপনার সই লাগবে। যাও ওখানে যাও। সেবাই ওকে নিয়ে চলো। চল শালা, থানায় গেলে নতুন। পড়াশোনা স্যার। ওমা তোমার ব্রত উদযাপিত হয়েছে তো? তোমার ব্রত হ্যাঁ, দাদা। উদযাপিত হয়েছে? হ্যাঁ দাদা। পরেশ, তুমি তোমার পাঠশালা খুলে আবার নতুন শিক্ষার আলো জ্বালিয়ে দাও চারিদিকে।
তোমাকে পাশে পেলে নতুন ভাবে শুরু করব। চলো আজ আমরা সবাই মিলে আনন্দ করব জয়ার সংসারে আমরা একসাথে বাজবো সেবা ভালোবাসা দিয়ে শান্তির বানশিতে ভাসবো আমরা একসাথে বাজবো সেবা ভালোবাসা দিয়ে শান্তির বানশিতে ভাসবো জীবনের জয় গানে দুঃখ ব্যথা সব কিছু ভুলবো ব্যথা দূর বন্ধনে একই সাথে একই সুরে গাইবো জীবনের জয় গানে দুঃখ ব্যথা সব কিছু ভুলবো ব্যথা দূর বন্ধনে একই সাথে একই সুরে গাইবো শত বাধা তোকে গিয়ে শত বাধা শান্তির দোল রাতে তুলবো আমরা একসাথে বাজবো সেবা ভালোবাসা দিয়ে শান্তির বাঁধ ভাসবো